বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান 2025 সালের। তো সপ্তম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের এটা কিন্তু আমার 3 নাম্বার ক্লাস। তো আগের দুইটি ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথম অধ্যায় কি? নিম্ন শ্রেণীর জীব। তো এটা কি তৃতীয় ক্লাস। এখন আলোচনা করব ব্যাকটেরিয়া নিয়ে। তো ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আমরা ব্যাকটেরিয়া নিয়ে অনেক কিছু জেনে আসছি। এবার একটু বিস্তারিত জানবো, অর্থাৎ ব্যাকটেরিয়ার কিছু বিস্তারিত আলোচনা এখানে করা হবে, সম্পূর্ণ না, যতটুকু সপ্তম শ্রেণীর জন্য দরকার ততটুকু আলোচনা করা হবে। এখন এই ভিডিওতে আমি এইটুকুর কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে সম্পূর্ণ একদম পার্ট বাই পার্ট আলোচনা করা হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। আমাদের এখান থেকে প্রশ্ন করা থাকতে পারে যে ব্যাকটেরিয়া কি? আদি নিউক্লিয়াস যুক্ত। আদি নিউক্লিয়াস যুক্ত মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত না। অসবুজ অর্থাৎ সবুজ না, এরা হলো এককোষী, এরা বহুকোষী জীব না, আণুবীক্ষণিক জীব, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন প্রথম? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েনহুক। এখন এই যে লিওয়েনহুক, অ্যান্টনি ফন, এই বানানটা কিন্তু তোমরা খুব সুন্দর করে শিখে নেবা। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার কোষের আকৃতি কেমন হতে পারে যদি প্রশ্ন আসে, তাহলে উত্তর দিতে হবে কিন্তু আমাদের গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানো এরকম হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয়। অর্থাৎ এই যে ক নাম্বার কক্কাস, খ নাম্বার বেসিলাস, গ নাম্বার কমা, ঘ নাম্বার হলো স্পাইরিলিয়াম। এখন এই যে 4 ভাগে ভাগ করা হয়েছে, এদেরকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে এই প্রশ্নও কিন্তু আসতে পারে। কিসের ভিত্তিতে? উত্তর হবে কিন্তু তাদের দেহের আকার আকৃতির ভিত্তিতে ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম কি, ব্যাকটেরিয়াকে এই যে নিম্নোক্ত 4 ভাগে বিভক্ত করা হয়েছে সেটা কিসের ভিত্তিতে? তাদের দেহের আকার আকৃতির ভিত্তিতে। তো ক নাম্বার হলো কক্কাস। চিত্র 1.2, এই দেখো 1.2 চিত্রে। এখন এই কক্কাস ব্যাকটেরিয়ার চিত্রটা কিন্তু আমরা ভালো করে খেয়াল করে নিব। দেখো একটার উপর আরেকটা কিন্তু বসানো। এখন এই যে এই চিত্রগুলো কিন্তু আমাদের খাতায় অঙ্কন করতে হবে, মানে আমরা অঙ্কনটা শিখে নিব। অনেক সময় কিন্তু পরীক্ষাতে চিত্র আসে। তো কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এই যে দেখো প্রত্যেকটা কোষ কিন্তু এখানে গোলাকার, এরা কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে এই যে প্রত্যেকটা কোষ গোলাকার, এখান থেকে আমরা বুঝবো এরা হলো কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে। কি? এরা এককভাবেও থাকে, দলবেঁধে থাকে। যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এখন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটা? সেটা হলো কক্কাস ব্যাকটেরিয়া প্রশ্ন আসলে। এরপর হলো বেসিলাস। চিত্র 1.3, আমরা চিত্রটা খেয়াল করি, বেসিলাস ব্যাকটেরিয়ার চিত্রটা খেয়াল করি, এটাও আমরা শিখে নেব। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়। দেখো এরা প্রত্যেকটাই কিন্তু দেখতে লম্বা দণ্ডের ন্যায়। তাহলে আমরা বিবরণে প্রথমে এটা লিখব, ধনুষ্টঙ্কার, রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে। তাহলে কি, বেসিলাস ব্যাকটেরিয়া দ্বারা কি রোগ সৃষ্টি হয়? ধনুষ্টঙ্কার এবং রক্তা আমাশয় ইত্যাদি। এরপর বলা হইতেছে কি, কমা ব্যাকটেরিয়া। চিত্র 1.4, 1.4টা আমরা দেখে নেই কমা ব্যাকটেরিয়ার। তো এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। দেখো এর প্রত্যেকটাই কিন্তু বাঁকা দণ্ডের ন্যায়। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরনের হয়। তাহলে কি, কমা ব্যাকটেরিয়া থেকে কিন্তু আমরা কলেরা এই শব্দটা মনে রাখবো। তাহলে কমা থেকে কি, কলেরা। অর্থাৎ কমা ব্যাকটেরিয়া কি করে? কলেরা রোগ সৃষ্টি করে। তো স্পাইরিলিয়াম এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়ার আকৃতি কি? পেঁচানো। এই যে দেখো 1.5 চিত্রে, তো পেঁচানো। তো এই হলো আমাদের ব্যাকটেরিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা। তো এ পর্যন্ত কি প্রশ্ন আমাদের আসতে পারে? দেখো ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব, এটা আমাদের বইয়ে আছে হুবহু।
এরপর প্রশ্ন হলো আদিকোষ কি? ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটা বা আদিকোষী বলা হয় কেন? তো ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব, এটা আমরা জানি। উত্তরটা হলো এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। তাহলে ব্যাকটেরিয়ার কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। কেন্দ্রিকা সুগঠিত না থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয়। তাহলে এখানে আমরা কি আদিকোষ কি এই বিষয়টা জানলাম এই উত্তর থেকে। ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটা বা আদিকোষী বলা হয় কেন? কেন মনে হয়? কারণ এদের কেন্দ্রিকা সুগঠিত নয়। কেন্দ্রিকা সুগঠিত না হওয়ার কারণে এদেরকে আদিকোষী বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে আসে। তো 3 নম্বর প্রশ্নে আছে অণুজীবটির আকার আকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ বর্ণনা করো। অর্থাৎ অণুজীবটি কি ব্যাকটেরিয়ার। এখানে আমরা কি বলবো? ব্যাকটেরিয়ার আকার আকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ বর্ণনা করো। তাহলে আকার আকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ বর্ণনা কি? এই যে 4টা আকার আকৃতির ভিত্তিতে বর্ণনা আছে না, এটুকু লিখে দিলেই হবে। তো এই অংশটুকু আমরা বুঝতে পারলাম। এরপর আছে কি ব্যাকটেরিয়ার উপকারিতা। তো ব্যাকটেরিয়ার উপকারিতা কি? মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। 1 নাম্বার, ব্যাকটেরিয়ার ধারায় কিন্তু এগুলো পচে। যে আমাদের আশেপাশে যত আবর্জনা আছে বা আমরা মারা গেলে, যে কোনো প্রাণী মারা গেলে, উদ্ভিদ সহ যে কোনো প্রাণী মারা গেলে সেগুলো পচাইতে সাহায্য করে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া না থাকলে কিন্তু এগুলো পচতো না। 2 নাম্বার, একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবহন করে। তো প্রকৃতি বলতে কি? যে বাতাস থেকে মাটিতে নাইট্রোজেনটা সংরক্ষণ করে কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াই মাটিতে নাইট্রোজেনগুলো নিয়ে থাকে। 3 নাম্বার, পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এই যে পাট আমরা পচিয়ে যে আঁশ ছাড়াই, যেটাতে আমাদের পাটের আঁশ যেভাবে পাই, সেটা হলো ব্যাকটেরিয়ার দ্বারা পাট পচে, মানে পাট গাছ পচে, সেখান থেকে কিন্তু আমরা আঁশগুলো ছাড়িয়ে নেই। দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। যেমন দেখো, দই তৈরি করতে গেলে কিন্তু আমরা আগে থেকে একটু সামান্য দই দিয়ে নেই দুধের ভিতরে। কেন? এই দইয়ের ভিতরে ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশ বিস্তার করে দুধকে কি করে? জমাইয়া দইয়ে রূপান্তর করে। তো দই তৈরিতে কি? ব্যাকটেরিয়া সাহায্য করে। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করতে হয়। মানে আমাদের বিভিন্ন রোগের ওষুধপত্র কি করা হয়? ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খাই, যেমন সর্দি কাশি হলেও কিন্তু আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক সিরাপ খেয়ে থাকি বা ট্যাবলেট খেয়ে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যান্টিবায়োটিকগুলোর অনেক অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। এরপর বলা হলো যে ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। মানে জীবের জিনগত পরিবর্তনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিনগত পরিবর্তনের কেন দরকার হয়? যেমন ধরো, আমরা কিন্তু আগে তো, এখন যে তরকারিগুলো খাই এগুলো কিন্তু অনেক বড় বড়। এই তরকারিগুলো কিন্তু আগে ছোট ছিল। যেমন মরিচ দেখো, এখন বড় বড় মরিচ পাওয়া যায়। মরিচ কিন্তু আগে একদম ছোট ছোট ছিল। বিভিন্ন ধরনের সবজি, এগুলো কিন্তু জিনগত পরিবর্তন ঘটানো হয়েছে, ঘটাইয়া এদেরকে ছোট থেকে বড় করা হয়েছে, মানে ফলন বৃদ্ধি করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়েছে? ব্যাকটেরিয়া। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। অর্থাৎ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কি? মানে আমি একটা ছোট ফলকে বড় করতে চাইতেছি, বা একটা গাছের উৎপাদন কম, বা ফলটা কম ধরে, সেক্ষেত্রে আমি বেশি ফল ধরাইতে চাইতেছি। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই জিনগত পরিবর্তন ঘটাবো ব্যাকটেরিয়ার সাহায্যে। তো ব্যাকটেরিয়ার অপকারিতা। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ সৃষ্টি করে। এরা খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটায়। উদ্ভিদের বিভিন্ন রোগ, যেমন ধানের লিভ ব্লাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায়। তাহলে কি এ হলো ব্যাকটেরিয়ার অপকারিতা। যদি ব্যাকটেরিয়ার অপকারিতা আসে, আমাদের এই অংশটুকু কিন্তু লিখে দিতে হবে। তো চলো দেখি ব্যাকটেরিয়া থেকে আর কি কি প্রশ্ন আমাদের হয়। তো এরকমভাবে প্রশ্নগুলো দেওয়ার কারণ কি? অনেক সময় কিন্তু আমরা প্রশ্নই বুঝি না, যার জন্য কিন্তু আমরা উত্তর দিতে পারি না। উত্তর আমাদের জানা থাকলে আমরা উত্তর দিতে পারি না। এই জন্য প্রশ্ন এবং সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করা হলো। তো 4 নাম্বার, ব্যাকটেরিয়াকে অনন্য প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কেন? ব্যাখ্যা করো। অনন্য প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কেন? খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। উত্তর, ব্যাকটেরিয়াকে অনন্য প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কারণ ব্যাখ্যা করা হলো। উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয়, ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে। তো 2 নাম্বার কারণ, জৈব বজ্র পদার্থকে দ্রুত রূপান্তরিত করে এটি বায়ুমণ্ডল দূষিত হয় না। একজন ঝাড়ুদার যেভাবে ময়লা পরিষ্কার
প্রক্রিয়ায় প্রকৃতির ঝাড়ুদার বলা হয়, কারণ এই যে আমাদের চারপাশের প্রকৃতি, এটাকে কিন্তু দূষণ মুক্ত হয় ব্যাকটেরিয়ার মাধ্যমেই। ব্যাকটেরিয়া না থাকলে কিন্তু এত দ্রুত দূষণ মুক্ত হতো না। 5 নাম্বার কি, ব্যাকটেরিয়া কিভাবে বিস্তার লাভ করে ব্যাকটেরিয়া ব্যাখ্যা করো। তো ব্যাকটেরিয়া কিভাবে প্রকৃতিতে বিস্তার লাভ করে, অর্থাৎ তারা কিভাবে ছড়ায় পড়ে, সেটাই ব্যাখ্যা করতে হবে। ব্যাকটেরিয়া যেভাবে বিস্তার লাভ করে তা ব্যাখ্যা করা হলো। ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। ব্যাকটেরিয়া কি করে, বিভিন্নভাবে আমাদের দেহে প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত হলো জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। আমাদের যে হাত, এটা যদি অপরিষ্কার থাকে সেটা কিন্তু অনেক জীবাণু বহন করে নিয়ে আসে, যার মাধ্যমে সহজে এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। কারণ আমরা প্রতিনিয়ত মুখে বা নাকে দিয়ে থাকি, এই জন্য কিন্তু আমাদের মুখ গহ্বরে কিন্তু তোমার ব্যাকটেরিয়া প্রবেশ করে। আমরা যে কাপড় চোপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। মানে ব্যাকটেরিয়া আমাদের কাপড় চোপড়ে লেগেও স্থানান্তরিত হতে পারে, কারণ ব্যাকটেরিয়া ছোট। বাতাসে যে ধূলিবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন হতে অন্য জনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। যত্রতত্র থুতু বা কফ ফেলার মাধ্যমে ব্যাকটেরিয়া বিস্তার লাভ করে। এরপর হলো ব্যাকটেরিয়ার উপকারিতা, এটা বইয়ে আলোচনা করা হয়েছে, সেটুকু তোমরা লিখে দিবা। তো এরপর 7 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার কৌশল বর্ণনা করো। তাহলে কি, স্বাস্থ্য ঝুঁকির প্রতিরোধ ও প্রতিকার, এটা আমরা এখন ব্যাখ্যা করব। তো প্রতিরোধ কি, রোগ হওয়ার আগে আমরা যাতে রোগ না হয় সেক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেটাই হলো প্রতিরোধ। আর প্রতিকার কি, রোগ হওয়ার পরে সেই রোগটা সারার জন্য আমরা কি কাজ করতে পারি, সেটা হলো প্রতিকার। তো উত্তর, ব্যাকটেরিয়া মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়, যেমন নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, রক্তামশায়, কলেরা ইত্যাদি রোগ। এসব রোগ দ্বারা সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকারে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। যেমন নিয়মিত সুষম খাদ্য খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা, শৌচাগার থেকে ফিরে সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি পান করা, আক্রান্ত ব্যক্তির ব্যবহার যে জিনিস অন্য কেউ ব্যবহার না করা, যত্রতত্র থুতু বা কফ না ফেলা, রোগ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। এরপর পরের প্রশ্ন হলো, জিনগত পরিবর্তনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় কেন। উত্তর, কোনো উদ্ভিদ বা প্রাণীর মাঝে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তন দরকার হয়। ব্যাকটেরিয়ার প্রোটিন আবরণটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার মূল ভিত্তি হিসেবে কাজ করে বলেই জিনগত পরিবর্তনে ব্যাকটেরিয়া সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়। তা কি, ব্যাকটেরিয়ার প্রোটিন আবরণটি কিন্তু কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার মূল ভিত্তি হিসাবে কাজ করে, এই জন্যই কিন্তু সর্বক্ষেত্রে জিনগত পরিবর্তনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। প্রশ্নটা কি ছিল, জিনগত পরিবর্তনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় কেন। আশা করি বুঝতে পারছো। সর্বশেষ প্রশ্ন, ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য লিখো। তো ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা এককোষী বা আদিকোষী জীব। অকোষীয় সরলতম জীব। কি, আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায়। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। পরে হলো ব্যাকটেরিয়া, এদের দেহ প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং জৈব উপাদান দ্বারা গঠিত। আর ভাইরাসের দেহ প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, জৈব উপাদান কিন্তু নাই। এরা আদি নিউক্লিয়াসযুক্ত আর এরা নিউক্লিয়াসবিহীন, ভাইরাসের নিউক্লিয়াসই নাই। পরে ব্যাকটেরিয়া স্বতন্ত্রভাবে জীবনের লক্ষণ প্রকাশ করে, আর ভাইরাস হলো জীবদেহের বাইরে, এরা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না, জীবদেহের ভিতরেই এরা শুধু জীবনের লক্ষণ প্রকাশ করে। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।